মেদিনীপুর, মেদিনীপুরের ঐতিহ্য। পশ্চিম বাংলার ইতিহাসে নানা দিক থেকে মেদিনীপুরের দান বিশেষ মূল্যবান। ইতিহাসের ধারাবাহিকতার নিদর্শন মাইলস্টোনের মতন মেদিনীপুরের মধ্যে প্রথিত রয়েছে বললেও ভুল হয় না। অবশ্য সুপ্রাচীন অতীতের অনেক ইতিহাসের উপাদান মেদিনীপুরের ভূগর্ভে সমাধিস্থ হয়ে আছে। প্রত্নতাত্ত্বিক কোদালের ঘায়ে আজও তা পুনরুদ্ধৃত হয়নি। তবু যেসব বিক্ষিপ্ত উপকরণ ইতস্তত পাওয়া গেছে, কৌতূহলী অনুসন্ধানীর কাছে তার মূল্য কম নয়। ঐতিহাসিক ধারাবাহিকতাই হল মেদিনীপুরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যুগে যুগে বিভিন্ন সংস্কৃতি ধারার লেনদেন, ঘাত প্রতিঘাত, মিলন মিশ্রণ ও সমন্বয় মেদিনীপুরে যেমন হয়েছে, তেমন আর পশ্চিম বাংলার কোথাও হয়েছে কিনা সন্দেহ। তার প্রধান কারণ মেদিনীপুরের ভৌগোলিক প্রকৃতি ও স্থিতি। প্রাচীন পাথুরে মাটি, বন জঙ্গল থেকে আরম্ভ করে নবীন পলিমাটি দিয়ে ঢাকা মেদিনীপুর। রানীগঞ্জ কেন, আরও উত্তর পূর্বে নলহাটি, রামপুরহাট থেকে দক্ষিণ পশ্চিম ঘেঁষে যদি একটি রেখা টানা যায়, দুবরাজপুর, রানীগঞ্জ, অন্ডাল, গঙ্গাজল ঘাটি, বাঁকুড়া, শিমলাপাল, গড়বেতা, শালবনী, মেদিনীপুর, দাঁতন, জলেশ্বর, বালেশ্বর পর্যন্ত দক্ষিণে, তাহলে সেই রেখার পশ্চিমে যে অংশ পড়ে তার ভৌগোলিক প্রকৃতি একরকম এবং পূর্বাংশের অন্যরকম দেখা যায়। সাঁওতাল পরগনার নয়া দুমকা থেকে বালেশ্বর পর্যন্ত সোজা উত্তর দক্ষিণে একটি সরল রেখার দ্বারা এই দুই অংশের মোটামুটি সীমানা টানা যায়। বর্ধমান বিভাগের মানচিত্রের দিকে চেয়ে দেখলে পরিষ্কার বোঝা যায় এই সীমানা রেখার দুই পাশের দুই অংশের প্রকৃতি কী রকম। বীরভূমের কিছুটা অংশ, বাঁকুড়া জেলার অধিকাংশ এবং মেদিনীপুরের অনেকটা অংশ ব্র্যাকেটে প্রধানত উত্তর মেদিনীপুর ও ঝাড়গ্রাম মহকুমা ব্র্যাকেট ক্লোজড এই রেখার পশ্চিম দিকে পড়ে। পশ্চিম বাংলা কেন, সারা বাংলাদেশের মধ্যে এই অঞ্চলই হল প্রাকৃতিক বয়সের দিক থেকে সবচেয়ে প্রবীণ ও প্রাচীন। আয়তনের দিক দিয়ে বিচার করলে এই অঞ্চলের সর্বাধিক অংশ দেখা যায় বর্তমান মেদিনীপুরের অন্তর্গত। মধ্য ভারতের উচ্চভূমি, পর্বতশ্রেণী ও অরণ্য পশ্চিম বাংলার সীমান্তে এই বিস্তৃত অঞ্চল জুড়ে অভিনবরূপে বিরাজ করছে। মনে হয় যেন সাঁওতাল পরগনা ও ছোটনাগপুরের ভিতর দিয়ে ক্রমে পর্বতমালা পশ্চিম বাংলার এই অঞ্চলে এসে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়েছে। সেই আদিম প্রত্নজীবক কালের পার্বত্য অভ্যুত্থানের বিস্ময়কর স্মৃতি এগুলি। মানুষ তখন কোথায়? আদিম অরণ্যও যেন এই অঞ্চল পর্যন্ত অভিযান করে হঠাৎ স্তব্ধ হয়ে গেছে নদীমাতৃক বাংলার উর্বরা পলিমাটির সামনে। সত্যই এক বিচিত্র রূপ এই বাংলার। সবুজ ও সমতলতার মনোরম একঘেয়েমি থেকে মুক্ত উঁচু নিচু বনময় রুক্ষ গৈরিক পাথুরে বাংলার এই মূর্তি অনভ্যস্ত বাঙালির চোখে প্রকৃতির এক বিচিত্র প্রকাশ বলে মনে হয়। অথচ বাংলার সভ্যতার ও বাঙালি সংস্কৃতির অনেক উত্থান পতন, অনেক ভাঙাগড়া, অনেক ঘাত প্রতিঘাত হয়েছে পশ্চিম বাংলার এই প্রাচীনতম অঞ্চলে। এপাশ থেকে আদিম পার্বত্য ও বন্য সংস্কৃতির উত্তরাধিকার নিয়ে বাংলার আদিম মানুষের বংশধররা যেন ওপাশের নদীমাতৃক উর্বর অঞ্চলের উন্নত সভ্যতার উত্তরাধিকারীদের মুখোমুখি দাঁড়িয়েছে আদান প্রদানের আশায়। দুপাশের একই মানুষের, একই বাঙালির চেনা পরিচয় ও সম্বন্ধ নির্ণয়ের সুযোগ এইখানে যেমন আছে, তেমন আর কোথাও নেই। মেদিনীপুর টাউন থেকে উত্তর মেদিনীপুর সহ সারা ঝাড়গ্রাম মহকুমা এই সঙ্গম ক্ষেত্রের অন্তর্ভুক্ত। মেদিনীপুরের তথা সারা পশ্চিম বাংলার ইতিহাসের প্রাচীনতম যুগের অনেক উপকরণ এই অঞ্চলে ছড়িয়ে আছে। পাথুরে মাটির স্তরে স্তরে গভীর অরণ্যের মধ্যে লুকিয়েও আছে অনেক। আজ পর্যন্ত যা কুড়িয়ে পাওয়া গেছে, বিশেষ অনুসন্ধান না করেও তার গুরুত্ব কম নয়। সিংভূম, মানভূম থেকে আরম্ভ করে তার সংলগ্ন বাঁকুড়া ও মেদিনীপুরের এই অঞ্চলে প্রস্তর যুগের
নানা ধরনের হাতিয়ার পাওয়া গেছে। বাঁকুড়ার বন আশুরিয়া গ্রামে প্রস্তর যুগের আয়ুধ পাওয়া গেছে। বন আশুরিয়া নামটিও লক্ষণীয়। বন্য অসুর বলা হতো আদিমবাসীদের। পরবর্তীকালের চোয়ার বা চুয়ারের মতন। কিছুদিন আগে ঝাড়গ্রাম মহকুমার লালগড় অঞ্চল থেকে নব্য প্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে। রানীগঞ্জ, দুর্গাপুর অঞ্চল থেকেও যে পাথুরে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তা বর্ধমান প্রসঙ্গে পূর্বে উল্লেখ করেছি। যে সীমানা রেখার কথা আগে বলেছি তার পশ্চিমেই এই অঞ্চলগুলি অবস্থিত। ছোটনাগপুর, সিংভূম, ধলভূম, মানভূম অঞ্চলেও পাথুরে হাতিয়ার যথেষ্ট পাওয়া গেছে। কৌতূহলী পাঠকরা বল সাহেবের বিবরণগুলি দেখতে পারেন। এক নম্বর ফুটনোট, প্রসিডিংস অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1865, পেজ 127 to 128, 1867, page 136 to 153, 1870, page 268, 1875, page 118 to 120, 1878, page 125 এবং ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি 1872, পেজ 291 to 292। আবার টেক্সটে ফিরে আসছি। সিংভূম, ধলভূম, মানভূম থেকে বাঁকুড়ার বন আশুরিয়া কাঁসাই নদীর তীর 2 নম্বর ফুটনোট, সম্প্রতি বিষ্ণুপুর সাহিত্য পরিষদ শাখার সম্পাদক শ্রী মানিকলাল সিংহ কাঁসাই অঞ্চল থেকে প্রস্তর যুগের হাতিয়ার পেয়েছেন। মেদিনীপুরের লালগড় অঞ্চলের আয়ুধ সম্বন্ধে শ্রী ধরণী সেন লিখিত A Note on Some Cells and Chisels from West Bengal দ্রষ্টব্য, ব্র্যাকেটে সায়েন্স অ্যান্ড কালচার, ভলিউম 14, pp 252 to 253, ডিসেম্বর 1948, ব্র্যাকেট ক্লোজড। আবার টেক্সটে ফিরে আসছি। ঝাড়গ্রাম মহকুমার লালগড়, রামগড়, বর্ধমানের রানীগঞ্জ, দুর্গাপুর প্রভৃতি অঞ্চল পর্যন্ত যেসব পাথুরে হাতিয়ারের নিদর্শন পাওয়া গেছে তা থেকে এইটুকু বোঝা যায় যে মানব সভ্যতার আদিমতম যুগেও পশ্চিম বাংলার একটি সক্রিয় ভূমিকা ছিল সভ্যতার গোড়াপত্তনে। বিনা অনুসন্ধানেও যা নিদর্শন পাওয়া গেছে, অনুসন্ধান করলে তার চেয়ে আরও অনেক বেশি পাওয়া যাবে আশা করা যায়। বোঝা যায় সভ্যতার গোড়াপত্তনের সময় আমাদের আদিম পূর্বপুরুষরা পশ্চিম বাংলার এই অঞ্চলের পাথর দিয়ে হাতিয়ার তৈরি করে প্রকৃতির বিরুদ্ধে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। মেদিনীপুরের ঝাড়গ্রাম মহকুমা নিঃসন্দেহে সেই আদিম সংগ্রাম ক্ষেত্রের একাংশ জুড়ে রয়েছে। ঝাড়গ্রাম কেন্দ্র করে উত্তর পশ্চিমে বিনপুর, শিলদা, বেলপাহাড়ি, উত্তর পূবে লালগড়, রামগড় এবং দক্ষিণে নয়াগ্রাম পর্যন্ত অঞ্চল এই এলাকার অন্তর্ভুক্ত। এই অঞ্চলের প্রাচীনতম ইতিহাসের পাথুরে প্রমাণও রয়েছে। পশ্চিম বাংলার এই প্রান্তে প্রস্তর যুগ থেকে সভ্যতার এই বুনিয়াদ গঠন করেছিল কারা? মনে হয় আদি অস্ট্রালয়েডরা। তাদের বংশধর হল মেদিনীপুরের লক্ষ লক্ষ সাঁওতাল এবং বিচ্ছিন্ন ও বিপর্যস্ত শবর, লোধা, কোরা প্রভৃতি জাতি। একসময় মেদিনীপুরের জঙ্গলখণ্ডে তীরধনুক ও পাথরে হাতিয়ার নিয়ে তারা বন্যজন্তু শিকার করে বেড়াত, বনজ ফলমূলও আহরণ করত। বন হাসিল করে বসতি গড়েছিল প্রথমে তারাই। আজও তার সূত্রস্বরূপ অনেক নিদর্শন এইসব জাতির আচার ব্যবহার, ধর্মানুষ্ঠান ও উৎসব পার্বণের মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে সাঁওতালদের কথা মনে হয় সবচেয়ে বেশি। মেদিনীপুরের উত্তর ও পশ্চিমাঞ্চলেই সাঁওতালদের বাস সবচেয়ে বেশি। কোথা থেকে, কিভাবে, কবে তারা মেদিনীপুরের এই অঞ্চলে এসে বসতি স্থাপন করে তার কোনো সঠিক ইতিহাস আজও জানা যায়নি। কিন্তু সাঁওতালি পুরাণ কথায় সাওন্থ দেশি তাদের আদি বাসস্থান বলা হয়। এই সাওন্থ দেশি হল আধুনিক শিলদা পরগনা। সাওনাথ বা সাঁওতল থেকেই সাঁওতাল জাতির নামকরণ হয়েছে বলে তাদের বিশ্বাস এবং শিলদা ও ঝাড়গ্রামের এই অঞ্চলকে তারা
সান্থ ভুঁই বলে। সাঁওতালি ভাষায় রচিত মারে হাপরাম গ্রন্থে সাঁওতালদের স্থানান্তরের সুদীর্ঘ ইতিহাস বর্ণিত হয়েছে। সম্প্রতি ঝাড়গ্রামের শ্রী বৈদ্যনাথ হাঁসদা এই গ্রন্থখানির বাংলা তর্জমা প্রকাশ করেছেন। নিজে সাঁওতাল হয়েও শ্রী হাঁসদা বাংলা ভাষায় এত সুন্দর করে তর্জমা করেছেন যে বইখানি বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ বলে গণ্য হবে। সাঁওতাল জাতির ইতিবৃত্ত বাঙালি জাতির ও সংস্কৃতির ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে নানা দিক থেকে জড়িত। সেই ইতিবৃত্তের অনেক সূত্র উপাদান শ্রী হাঁসদা অনুদিত মারে হাপরাম গ্রন্থে পাওয়া যায়। সাওন্থ ভূমি শিলদা পরগনা কিনা এবং শিলদা সাঁওতালদের আদি বাসস্থান কিনা তা নিয়ে বিতর্কের সুযোগ অবশ্যই আছে, কিন্তু শিলদা ও তার সংলগ্ন অঞ্চলের পক্ষেও যুক্তি আছে যথেষ্ট। ঝাড়গ্রামের উত্তর পশ্চিমে বিনপুর থেকে শিলদা অঞ্চলের মধ্যে সাঁওতাল বসতি আছে অনেক। উত্তর পূবে লালগড় রামগড় অঞ্চলে সাঁওতালদের ঘনবসতিও বিশেষ উল্লেখযোগ্য। আরও পূবে গড়বেতা থানার পশ্চিমে ও দক্ষিণে প্রধানত এবং উত্তরে কিছু কিছু সাঁওতালদের বাস আছে। গড়বেতার দক্ষিণে শালবনী ও মেদিনীপুরের ভিতর দিয়ে ঝাড়গ্রামের দক্ষিণে যত সুবর্ণরেখা নদীর দিকে এগোনো যায় ব্র্যাকেটে গোপীবল্লভপুর নয়াগ্রামের দিকে ব্র্যাকেট ক্লোজড, তত জঙ্গল হাসিল করা উর্বর বসতি অঞ্চল নজরে পড়ে। সুবর্ণরেখার দক্ষিণে ময়ূরভঞ্জের পার্বত্যাঞ্চলের গোড়া থেকে আবার সাঁওতাল বসতির আধিক্য দেখা যায়। উত্তরের রেখা বীরভূম সাঁওতাল পরগনা পর্যন্ত বিস্তৃত করলে বলা যায় যে আগে যে নয়া দুমকা থেকে উত্তর দক্ষিণে বালেশ্বর পর্যন্ত সীমানা রেখার কথা বলেছি এবং তার পশ্চিমাংশের যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের বিষয় উল্লেখ করেছি, সেই পশ্চিমাংশের সর্বপ্রধান প্রতিপত্তিশালী বাসিন্দা হল সাঁওতালরা। এই অঞ্চলে এবং তার কাছাকাছি অঞ্চলে সাঁওতালি ভাষা ও সংস্কৃতির প্রভাবও যথেষ্ট দেখা যায়। এইখানে অস্ট্রিক ভাষাভাষী অন্য কোনো জাতি সাঁওতালদের পূর্বে বসতি স্থাপন করেছিল কিনা এবং কবে করেছিল তা বলা যায় না। তা করলেও অস্ট্রিক সভ্যতা ও সংস্কৃতির সৌধগড়ন প্রধানত সাঁওতালদের দ্বারাই যে হয়েছে এ অঞ্চলে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। বাঙালির সংস্কৃতিতে অস্ট্রিক উপাদান যে কত মিলেমিশে রয়েছে তার ইয়ত্তা নেই। পশলুস্কি, লেভি প্রমুখ মনীষীরা তার বিচার বিশ্লেষণ করেছেন। আজও তার অনুসন্ধানের অপূর্ব সুযোগ রয়েছে এই অঞ্চলে, বিশেষ করে উত্তর মেদিনীপুরে ও ঝাড়গ্রামে। 10-12 হাজার বছরের প্রাচীন প্রস্তর যুগের সভ্যতার প্রামাণিক পাথুরে নিদর্শন যে উত্তর মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে পাওয়া গেছে সে কথা আগে বলেছি। পরবর্তী তাম্রযুগের নিদর্শনও পাওয়া গেছে এই অঞ্চল থেকে। ঝাড়গ্রামের উত্তর পশ্চিমে বিনপুর থানার অন্তর্গত তামাজুরি গ্রামে একখানি তামার কুঠার ফলক পাওয়া গিয়েছিল। 1 নম্বর ফুটনোট, ক্যাটালগ অ্যান্ড হ্যান্ডবুক অফ দ্য আর্কিওলজিক্যাল কালেকশনস ইন দ্য ইন্ডিয়ান মিউজিয়াম পার্ট 2 পেজ 485। আবার টেক্সটে ফিরে আসছি। তামাজুরি গ্রামের নামের সঙ্গে তামা কথাটিও লক্ষণীয়। তাম্রখনি মেদিনীপুরের পশ্চিম সীমান্তে ঝাড়গ্রাম সংলগ্ন সিংভূমে। খনিজ উপকরণ থেকে প্রাচীন পদ্ধতিতে এখানে তামার কাজও যে হতো তার নিদর্শন এখনও পাওয়া যায়। খনিজ তাম্র সম্পদের প্রাচুর্য যেখানে ছিল সেখানে তাম্রপ্রস্তর ব্র্যাকেটে চালকোলিথিক ব্র্যাকেট ক্লোজড যুগের সভ্যতার কোনো বিকাশ হয়নি বলে মনে হয় না। 1 নম্বর ফুটনোট, ভি বল অন দ্য অ্যান্সিয়েন্ট কপার মাইনার্স অফ সিংভূম প্রসিডিংস ASB 1869 P 170 to 175 ব্র্যাকেট ক্লোজড। আবার টেক্সটে ফিরে আসছি। সিন্ধু উপত্যকা তাম্রপ্রস্তর যুগের সভ্যতার অন্যতম বিশিষ্ট কেন্দ্র হলেও একমাত্র কেন্দ্র ছিল না। সুবর্ণরেখা ও কাঁসাই উপত্যকাতেও পশ্চিমবঙ্গে তার বিকাশ হয়েছিল মনে হয়। তাম্রলিপ্ত নামের যত ব্যাখ্যাই হোক না কেন, তাম্র
বা তামার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এমন কথা সহজে ভাবা যায় না। সুবর্ণরেখা থেকে কাঁসাই উপত্যকা পর্যন্ত যদি তাম্রপ্রস্তর যুগের সভ্যতার বিকাশ হয়ে থাকে, তামার হাতিয়ার ইত্যাদি তৈরি হয়ে থাকে, তাহলে তখনকার সমুদ্র তীরবর্তী কোনো বন্দর পরবর্তীকালে তাম্র নামের সঙ্গে স্বচ্ছন্দে জড়িত হতে পারে। প্রাগৈতিহাসিক যুগ থেকে ঐতিহাসিক যুগ পর্যন্ত এই ধারাবাহিকতা মেদিনীপুরে অক্ষুণ্ণ আছে দেখা যায়। বৌদ্ধ ও জৈন যুগে তাম্রলিপ্তের ঐতিহাসিক ভূমিকার কথা অনেকেই জানেন। এখানে তার পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। হিন্দু গুপ্ত যুগে ফাহিয়ান প্রমুখ পর্যটকরা তাম্রলিপ্তিতে এসেছিলেন এবং তার বর্ণনাও লিপিবদ্ধ করে গেছেন। শশাঙ্ক ও হর্ষবর্ধনের রাজ্যও মেদিনীপুর ছাড়িয়ে গঞ্জাম পর্যন্ত বিস্তৃত ছিল। দাঁতনের সরশঙ্ক নামক বিশাল দিঘি আজও নাকি স্থানীয় লোকের বিশ্বাস রাজা শশাঙ্কের স্মৃতি বহন করছে। আশ্চর্য নয়। এই সময়েই বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন-সাং তানমোলিটি বা তাম্রলিপ্তিতে এসেছিলেন এবং সেখানে 50টি হিন্দু দেবালয় এবং 10টি বৌদ্ধ সংঘারাম দেখেছিলেন। সপ্তম শতাব্দীর কথা। একাদশ শতাব্দীতে রাজেন্দ্র চোল দেব এবং দ্বাদশ শতাব্দীতে চোর গঙ্গদেব দক্ষিণ ভারত থেকে বাংলাদেশে অভিযান করে দণ্ডভুক্তি ব্র্যাকেটে আধুনিক দাঁতন অঞ্চল ব্র্যাকেট ক্লোজড ও অপর মন্দার ব্র্যাকেটে আরামবাগের মান্দারণ অঞ্চল ব্র্যাকেট ক্লোজড পর্যন্ত আসেন। মেদিনীপুর গঙ্গরাজদের অধীন হয়। ভারতের মানচিত্রের দিকে চেয়ে দেখলে মেদিনীপুরের ভৌগোলিক অবস্থানের আর একটি বৈশিষ্ট্য নজরে পড়ে। দক্ষিণ ভারত ও উত্তর ভারত দুয়েরই সীমান্তে পশ্চিম বাংলায় মেদিনীপুরের স্থান। একদিকে দাক্ষিণাত্যের, অন্যদিকে আর্যাবর্তের সংস্কৃতি ধারা এসে মিলিত হয়েছে বাংলাদেশে মেদিনীপুরের ভিতর দিয়ে। মেদিনীপুর দুয়েরই সীমান্ত জুড়ে রয়েছে। দুই সংস্কৃতি ধারার ঘাত প্রতিঘাতের অন্যতম প্রধান ক্ষেত্ররূপে। পাঠান, মোগল ও ব্রিটিশ যুগেও মেদিনীপুরের এই ঐতিহাসিক বিশেষত্ব অক্ষুণ্ণ ছিল দেখা যায়। সুদীর্ঘকালের এই ঐতিহাসিক ধারাবাহিকতাই মেদিনীপুরের অন্যতম বৈশিষ্ট্য। প্রাগৈতিহাসিক যুগ থেকে ঐতিহাসিক ও আধুনিক যুগ পর্যন্ত এই ধারাবাহিকতার নিদর্শন মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে।